সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে আমরা ইউনাইটেড নেশন এবং তার যে প্রিন্সিপাল অর্গান সেগুলো নিয়ে ডিসকাস করতে যাবো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য আপকামিং এক্সাম লাইক ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিএসসি মিসলিনিয়াস অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম লাইক এসএসসি ইন্টিগ্রেটেড। প্রতি বছর এখান থেকে কোশ্চেন মাস্ট আছে, ঠিক আছে? সো লেট ডিসকাস। প্রথমত ইউনাইটেড নেশন যে ছটা প্রিন্সিপাল অর্গান আছে which was established by UN Charter। তো প্রথমত এখান থেকে আমরা যেটা জানতে পারি এটা বলি, প্রথমত 1919-এর দিকে যখন ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, তারপর হচ্ছে লিগ অফ নেশন হয়। লিগ অফ নেশন যেটা এই ইউএন এর একটা ব্লু প্রিন্ট দেয়। লিগ অফ নেশন একটা ব্লু প্রিন্ট দেয় ইউএন। এটার আন্ডারে দুটো সংস্থা আছে, একটা হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আর একটা হচ্ছে তোমার পার্মানেন্ট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। পার্মানেন্ট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এই দুটো আছে, এই দুটো, ঠিক আছে? কিন্তু তারপর যেহেতু এখানে আবার তারপর ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয়, তাই লিগ অফ নেশন এখান থেকে কি হয়, এটাকে বন্ধ করে দেয় এবং তারপর ইউনাইটেড নেশন বা ইউএন চার্টার মতো এটা ফর্ম হয়। Then there are these are serving different purpose, but their common agenda is international cooperation and maintaining the international peace of security. বেসিক না, 1945 যখন ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, জার্মানি অ্যাক্সিস আর যে অ্যাক্সিস আর যে দুটো পাওয়ারের মধ্যে যে লড়াই হয় যখন শেষ হয়, তারপর এটাকে অ্যাসে আনা হয় কি কারণে না, পিস বজায় রাখার জন্য, ঠিক আছে? এখানে টোটাল না ছটা প্রিন্সিপাল অর্গান আছে। যে ইউনাইটেড নেশন একটা জেনারেল অ্যাসেম্বলি ইউএনজি, একটা হচ্ছে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেক্রেটারি, ইকোনমিক সোশ্যাল কাউন্সিল, ইউনাইটেড নেশন জাস্টিসের কাউন্সিল। তার মধ্যে 5 of them based at UN headquarters in New York, and the sixth international coastal vessel located in Hague, Netherlands। এই যে এটা দেখতে পাচ্ছি এর শুধু হচ্ছে এই যে এর শুধু হচ্ছে হচ্ছে হেগ, নেদারল্যান্ড। তো নেক্সট তো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এর যে ফার্স্ট ইউএনজি ওয়াজ কনভেন্ট অন 10 জানুয়ারি 1946। মানে এটা প্রথমত এই সালে ফোর্স যাবে। মেইন যেখানে মনে রাখা সেটা হচ্ছে কতটা মেম্বার ছিল, 193 মেম্বার আছে। The report of 193 members of the UN General Assembly. English report, sorry, এটা এখানে ভুল দিয়েছে, এটা আসলে এটা কি কারণে জানো? এই যে রিপোর্ট, এটা বিভিন্ন রকমের রিপোর্ট বার করে। যেমন ধরো কোন একটা ওয়ার্ল্ড যে আছে কি ধরো উমেনদের নিয়ে কোন রিপোর্ট বেরোলো, বা যে ইকুয়ালিটি যে রিপোর্ট বেরোলো, ইকুয়ালিটি এগুলো সব তো এখান থেকে বেরোলো, ইকুয়ালিটি। বা ধরো এই যে প্রেস ফ্রিডম, প্রেস ফ্রিডম, এই যে রিপোর্ট গুলো বেরোয়, প্রথমে এইগুলো এখানে আসে, মানে এই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির কাছে আসে। এরা সেটাকে পর্যালোচনা করে, তারপর দেখে যে হ্যাঁ এটা ঠিক আছে, তো এটা রিলিজ করে দেয়। এটা হচ্ছে এর কাজ। এর কিন্তু কাজ নেই কোনো পার্টিকুলার রিপোর্ট বার করা। এর কাজ হচ্ছে যেসব রিপোর্ট গুলো ইউএন এর বিভিন্ন সংস্থার দ্বারা তৈরি করা হয়েছে, সেই রিপোর্ট গুলোকে জাজ করা এবং তারপর ওটাকে বার করা, ঠিক আছে? সো লেটস গো টু দ্য নেক্সট। এখানে হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, খুব ইম্পর্টেন্ট। কারণ কেন ইম্পর্টেন্ট, প্রথম যে এস্টাবলিশ দেখে নাও 1946, ইট ইনক্লুড 5 পার্মানেন্ট, সরি, এই যে 5 পার্মানেন্ট যে ইয়ে আছে মেম্বার আছে, which hold veto power and 10 elected non পার্মানেন্ট মেম্বার। প্রথম হচ্ছে যে এই যে P5, P5 মানে হচ্ছে যে পার্মানেন্ট 5 আছে, পার্মানেন্ট যে ইয়ে আছে, পার্মানেন্ট যে মেম্বার গুলো আছে, কে কে নামগুলো মনে রাখবে, কারণ কি এটা নিয়ে খুব এখন কন্ট্রোভার্সি চলছে। ফার্স্ট হচ্ছে ইউএসএ, নেক্সট হচ্ছে ইউকে, থার্ড হচ্ছে ফ্রান্স, ফোর্থ হচ্ছে রাশিয়া, এন্ড ফিফথ হচ্ছে চায়না। প্রথম যে কোশ্চেন ইম্পর্টেন্ট, ইন্ডিয়া ইজ নট এ পার্ট অফ পার্মানেন্ট মেম্বার্স, পার্মানেন্ট মেম্বার। প্রথমত এটা জেনে নিলে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে স্ট্যান্ডার্ড বেসিক আসতে পারে। ইন্ডিয়া কি পারবো অন্য স্বাভাবিক। নেক্সট হচ্ছে ফার্স্ট ইউএন সিকিউরিটি কাউন্সিল ডিপ্লয় পিস কিপিং ফোর্স ওয়াজ ডিউরিং কোরিয়ান সিভিল ওয়ার। কোরিয়ান সিভিল ওয়ার 1950 পিস কিপিং ফোর্স মানে কি জানো? বিভিন্ন দেশগুলো সবাই নিজেদের কিছু কিছু আর্মিকে পাঠায়, যেগুলোকে আমরা বলি ব্লু, যে ক্যাপ থাকে, ব্লু ক্যাপ বাহিনী বলি। ব্লু ক্যাপ থেকেও কিছু আগে আগে 2024 একজন ব্লু ক্যাপ ইন্ডিয়া থেকে একজন পেয়েছিলেন, পেয়েছিলেন, অ্যাওয়ার্ড পেয়েছিলেন। একে বলে ব্লু ক্যাপ বা ব্লু হেলমেট। ব্লু হেলমেট ফোর্স, যেটা জেনে রাখো, ব্লু হেলমেট ফোর্স তাদের বলে না, ইউএন পিস কিপিং ফোর্স। এই যে ইউএন পিস কিপিং ফোর্সকে বলে ব্লু হেলমেট, ঠিক আছে? তো এই যে ব্লু হেলমেট থাকে, মনে করো যেমন ইসরায়েল আর গাজাতে এখন যখন লড়াই হচ্ছে, ইসরায়েল গাজার মধ্যে বাফার জোন আছে, ওইখানে ইউএস পিস কিপার আছে।
ইউএন পিসকিপার কি করবে? ইসরায়েল আর্মিকে আর গাজার আর্মিকে এক কাছে আসতে দেবে না। ওরা ওই দুজনের মধ্যে এই বাফার জায়গাটার মধ্যে নিজেদের ডিপ্লয় করবে এবং এই লড়াইটাকে যতদূর সম্ভব আটকানোর চেষ্টা করবে। এটা হচ্ছে ইউএন পিসকিপিং এর কাজ। কিন্তু আগে শুনেছিল হয়তো একজন ইন্ডিয়ার যে ইউএন পিসকিপিং আছে তাকে ইসরায়েলে খুব জোর আক্রমণ করা হয়েছিল, তাকে সঙ্গে সঙ্গে দিল্লি আনা হয় এবং তিনি বেঁচে যান। তো এই খবরটাও কিন্তু শুনেছে, হয়তো যারা কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউস করে তারা শুনবে এটা। তো নেক্সট হচ্ছে ইটস এ টোটাল 15 মেম্বার্স এন্ড 5 আর পার্মানেন্ট মেম্বার্স, 10 নন পার্মানেন্ট মেম্বার্স ওয়ার ইলেক্টেড ফর 2 ইয়ার্স টার্ম। ঠিক আছে, এইখানে যেটা আরেকটা আছে না ভাই, এই যে পাঁচটি যে মেম্বার দেখছো এদের কাছে আছে ভিটো পাওয়ার। শুনেছো হয়তো আমাদের প্রেসিডেন্টের কাছে ভিটো পাওয়ার আছে, এদের ভিটো পাওয়ারটা একটু আলাদা। কি রকম? ধরো কোন একটা মনে করো রুলস আসছে, ঠিক আছে, রুলস এর মধ্যে চারজন, ধরো ইউএসএ, ইউকে, ধরো রুলস আসছে ইন্ডিয়া ক্যান বি এ বি এ পার্ট অফ ইউএন P5, মানে পার্মানেন্ট 5 মেম্বার্স, ঠিক আছে। সো এখানে ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া এরা সাপোর্ট করলো, সবাই এরা সাপোর্ট করলো সাপোর্ট অফ দিস রেজলিউশন, বাট চাইনা সাপোর্ট করলো না, ভিটো লাগিয়ে। মানে এই যে রুলস বা এই যে রেজলিউশনটা আছে এটা ক্যান্সেল হয়ে গেল। যদি কোনো একটা মেম্বার ভিটো ক্যান্সেল করে দেয়, যে ভিটো লাগিয়ে দেয় যে না আমি সাপোর্ট করি না, পাঁচটার মধ্যে যে কোনো রেজলিউশন, যদি চারজন সাপোর্ট করে যদি একজনের মধ্যে করি না, তো ওটা আসবে না। এটা খুব বেগ একটা জিনিস। কারণ কি, একটা ভাই আমরা ধরো আমাদের দাদু ভাইয়ের বয়স কত, 80 85, আমরা 85 বছর দাদু ভাইয়ের কথা শুনি অবশ্যই, কিন্তু ওরা কি এখনকার মতো আমরা যেরকম ভাবি আমাদের মতো ভাবনা কি আনতে পারবে নিজেদের মধ্যে? হয়তো কয়েকজন আনতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম লোক হয়তো আনতে পারবে না। স্বাভাবিক, আমাদের জেনারেশনটা কিছুটা এগিয়ে গেছে ওই থেকে। সেম জিনিস এখানে লাগু হচ্ছে। 80 বছর 1945-এর জিনিস যদি এখনকার উপর লাগানো হয়, এখনকার যেভাবে চলছে দেশ দশ যেভাবে চলছে, সেটা বলতে চলে না ভাই। এই জন্যই এখন অনেকগুলো দেশ থেকে যে পার্মানেন্ট 5G জিনিস, এটা খুব বেগ, এটাকে সরিয়ে দেওয়া উচিত। সো এই যে এক্সাম্পলটা দিলাম এটা সত্যি হয়েছিল, ইন্ডিয়াকে পারমানেন্ট মেম্বার হতে পারে, তখন অনেকেই সাপোর্ট করেছিল, চায়না ভিটো লাগিয়ে দিল না। বুঝতে পারলে কি, যে চারজনের মধ্যে পাঁচজনের মধ্যে যদি কেউ একজন ভিটো পাওয়ার লাগবে, তাহলে রেজলিউশন ক্যান্সেল হয়ে যাবে, আর অন্য কোনো আসবেই না এটা। তো এটা হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল, এটা খুব কন্ট্রোভার্সিয়াল এবং এটা খুব নিউজ আছে, তো এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটা যেটা বললাম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, দেখো তোমাদেরকে ইটস এ প্রাইমারি জুডিশিয়াল অর্গান অফ দ্য ইউএন এস্টাবলিশ 948, চার্টার অফ দ্য ইউএন বিগান ওয়ার্ক 1846। তো এইখানে যে জিনিসটা মনে রাখবে, এই দেখো হাইলাইট করে দিচ্ছি। এই যে এখানে বলছে আইসিজি হ্যাঁ, এই যে সাকসেসর অফ দ্য পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস, পিসিআইডি, কখন বললাম? ওই যে লিগ অফ নেশনস তৈরি ছিল, উইচ ওয়াজ এস্টাবলিশড 1920 বাই দ্য লিগ অফ নেশনস। মনে পড়লো প্রথমেই যেটা বলেছিলাম। তো আরেকটা যেটা এখান থেকে আসবে, যে আইসিজে কনসিস্ট অফ 15, এই যে এটা কিন্তু খুব 15 জাজেস, এই যে 15 জাজেস যে ইলেক্টেড বাই দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি সিকিউরিটি কাউন্সিল ফর 9 ইয়ার্স টার্ম। এইটা জেনে রাখবে যে কত করে জাজেস থাকে না, 15 জাজেস থাকে, এটা মনে রাখবে। আর এটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আর ফ্রেঞ্চ, ঠিক আছে। এই পয়েন্টগুলো কিন্তু স্ট্যাটিক পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে। এগুলো, এটা একটা স্ট্যাটিক পয়েন্ট, এটা একটা স্ট্যাটিক পয়েন্ট, এটা একটা স্ট্যাটিক পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে। তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বুঝতে পারছি, যদি কোনো যে মানে যেসব ধরো কোন একটা আমাদের এখানে ধরো কি বলবো, কোন একজন টেররিস্ট অন্য কোনো দেশে আছে, সো আমরা ওই টেররিস্টটাকে আমাদের দেশে আনার জন্য আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দিতে পারি। পারবো, মনে আছে কানাডা একজন ছিল, খালিস্তানে কাজ করতো, তাকে আনার জন্য ইন্ডিয়া চেষ্টা করছে, কিন্তু কানাডা বা ইউএস সরকার দিচ্ছে না, বাট ওটার জন্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দিতে পারে, যে আপনি করতে পারেন যে একটা টেররিস্ট হোক বা এরকম ইন্ডিয়াকে ভাঙবার বা আমাদের সোভারেনিটির এগেইনস্টে কথা বলছে, সো আমরা একে চাই। তো এটা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দিতে পারি। ক্লিয়ার? সো নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশনস সেক্রেটারি। Its main purpose to carry out the day-to-day work of the UN, and we can we can say is an executive organ. প্রত্যেকদিন ধরো রিজলিউশন কিছু আসছে, কোন একটা দেশের কোন একটা লড়াই চলছে, ইসরায়েল ইরান, রাশিয়া ইউক্রেন, ওয়েস্ট এশিয়া ওয়ার, এইসব চলছে, এইগুলো নিয়ে এখানে কথাবার্তা হয়, বিভিন্ন ব্যাপারে ভোটিং হয় যে এই দেশের উপর এটা লাগু করা যেতে পারে না, পারে না, এটা ঠিক আছে। আর এটা স্ট্যাটিক পয়েন্ট আবার কারেন্ট সেক্রেটারি জেনারেল, সেক্রেটারি অ্যান্টোনিও গুটেরেস, মনে রাখার কথা স্ট্যাটিক পয়েন্ট মনে রাখবে।
যে ইউনাইটেড নেশন সেক্রেটারি কারেন্ট সেক্রেটারি জেনারেল অফ সেক্রেটারি কে আছে অ্যান্টোনিও গুটেরেস। তো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল হচ্ছে রেসপন্সিবল কোঅর্ডিনেট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ফিল্ড অফ দ্য অর্গানাইজেশন। কিরকম ধরো কোন একটা প্রজেক্ট হচ্ছে ইন্ডিয়াতে, সো ইন্ডিয়ার কিছু টাকা চাই মানি চাই। সো এখান থেকে পাস হয়ে এই টাকাটা আসে, থ্রু দেবে হয়তো আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক, সেগুলো তো এরই পার্ট, ওয়ার্ল্ড ব্যাংক এই দুটোও তো ভাই ইউএনএরই পার্ট, এই দুটোও তো ইউএনএর পার্ট। সো ওটার আগে এইখানে পাস করাতে হবে, তারপর এখানে আসবে এই যে মানিটা, এখানে আসবে এই যে ইয়েতে এই যে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে মানিটা আসবে ইন্ডিয়ার কাছে, এখান থেকে আসবে ইন্ডিয়ার কাছে। তো এইখানে মানে ইন্ডিয়া এর কাছে যে প্রজেক্ট আছে, ইন্ডিয়া এই পানি চাইবে, এখান থেকে পাস হবে ইন্ডিয়ার কাছে চলে আসবে। ক্লিয়ার? এটা হচ্ছে এর কাজ। এগুলো খুব সিম্পল, বুঝতে পারছো, নাম থেকে বুঝতে পারবে। মেইন যেটা হচ্ছে সেকেন্ডটা ইম্পর্টেন্ট, যেমন লাস্ট আরেকটা। হ্যাঁ, এই যে রিজিওনাল কমিশন, কোন কোন কমিশন গুলো রিজন আছে, কোনগুলো ফাংশনাল কমিশন। রিজিওনাল কমিশন যেমন ধরো ইকোনমিক কমিশন আছে, ইকোনমিক কমিশন, তারপর হচ্ছে যে ইকোনমিক কমিশন ফর ইউরোপ, আফ্রিকা, ইকোনমিক কমিশন আমেরিকান ক্যারিবিয়ান। হ্যাঁ, তো এখান থেকে যে কোশ্চেনটা আসবে যে ইকোনমিক কমিশন যেগুলো রিজিওনাল কমিশন কোথায় কোথায় আছে, একটা কি হলো, একটাই দেখো আছে আফ্রিকা, একটা হচ্ছে ইউরোপ, একটা হচ্ছে ল্যাটিন আমেরিকা এন্ড দ্য ক্যারিবিয়ান ইসিরিক, মানে যেটা হচ্ছে ওই নর্থ আমেরিকা সাউথ আমেরিকার মধ্যে যেখানে ওয়েস্ট ইন্ডিজের দেশগুলো আছে, কিউবা, এগুলোর কাছে এটা। নেক্সট কমিশন ফর দ্য এশিয়া স্পেসিফিক, মানে আমাদের ইন্ডিয়া চায়না এইসবের জন্য, এশিয়া এন্ড দ্য স্পেসিফিক, ওই যে বললাম টাকা এসকেপ। আর কমিশন ফর দ্য ওয়েস্টার্ন এশিয়া মানে এখন যেখানে লড়াই চলছে। এগুলো হচ্ছে রিজিওনাল কমিশন। কোথায় কোথায় আছে, আফ্রিকা আছে, ইউরোপে আছে, কি হচ্ছে ক্যারিবিয়ান ইয়াতে আছে, যে ল্যাটিন আমেরিকা, ল্যাটিন মানে সাউথ আমেরিকা এবং ক্যারিবিয়ান আছে। আরেকটা হচ্ছে এশিয়া প্যাসিফিক আছে, আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন এশিয়া মানে যেখানে এখন লড়াই চলছে। ওই ধরো রেড সি এর কাছে বা স্টেট অফ হরমুজ যেখানে আছে, এগুলোর কাছে যেগুলো আছে সেটা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ফাংশনাল কমিশন আছে, হচ্ছে এই যে নার্কোটিক ড্রাগস, যদি ড্রাগসের কোনো প্রচার হচ্ছে সেটা। কমিশন ফর দ্য পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে ধরো ইনইকুয়ালিটি বা এইসবের জন্য যেটা হয়। সায়েন্স এন্ড টেকনোলজি, যদি কোনো একটা দেশ টেকনোলজিতে খুব উন্নতি করছে, সো তার টেকনোলজিটা অন্য একটা দেশ মানে আমাদের ইন্ডিয়াতে যে তাতে যাতে মানে কোঅপারেশন মধ্যে উন্নতি করে। আরটা হচ্ছে ইউএন স্ট্যাটাস অফ ওমেন, স্ট্যাটাস মানে ওমেনের যে রেসপেক্ট বা জবের জন্য এটা। স্ট্যাটিস্টিক্যাল কমিশন, পপুলেশন এইসব নিয়ে কি হচ্ছে, টাকা কত, পার ক্যাপিটা ইনকাম এইসব। সোশ্যাল ডেভেলপমেন্ট, সোসাইটি বেসিক বুঝতেই পারছো। ক্রিমিনাল জাস্টিস আর ক্রাউন ফরেস্ট, দেখো এগুলো আমি আর মুখস্থ করে পড়ছি না, চেষ্টা করে পড়ে নেবে। বাট রিজিওনাল কমিশন কোথায় কোথায় মনে রাখবো, আরেকবার বলেছি, আফ্রিকা হয়ে গেল একটা, ইউরোপ হয়ে গেল, ল্যাটিন আমেরিকা ক্যারিবিয়ান হয়ে গেল, এশিয়া আর একটা হচ্ছে ওয়েস্ট এশিয়া। এই টোটাল হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা রিজিওনাল কমিশন হচ্ছে। ঠিক আছে, রিজিওনাল কমিশনটাই মনে রাখো। নেক্সট নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশনের যে ট্রাস্টিশিপ কাউন্সিল। ট্রাস্টিশিপ কাউন্সিল প্রথমত হচ্ছে, ট্রাস্টিশিপ কাউন্সিলের এখন আর কোনো ভ্যালু নেই। কেন বলছি ট্রাস্টিশিপ কাউন্সিল কেন আছে, যখন ধরো ওয়ার্ল্ড ওয়ার হয় সেকেন্ড, তারপর ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর না বিভিন্ন দেশকে বিভিন্ন, যেমন ধরো ইসরায়েলের রাজনীতি হয়। ইসরায়েল কিন্তু আগে ইহুদির দেশ ছিল না, বাট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর ওটাকে বলা হয় ইহুদিকে দেওয়া হয়। তো ইহুদিকে দেওয়ার পর ইসরায়েলকে দেওয়া হয় ইসরায়েল পার্টটা, আর গাজা আর যে ওয়েস্ট ব্যাংক আছে, তোমাদের আগের দিন ম্যাপ দেখেছিলাম, ম্যাপটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই রেঞ্জটা দেখে দেবো। ওই যে গাজা, ওই জায়গাগুলো যাতে মানে কি বলবো না, সুরক্ষা বা সেফটি থাকে, এই জন্যই ট্রাস্টেশন কাউন্সিল বর্ডারের সেফটির জন্য। বাট যেহেতু আস্তে আস্তে প্রত্যেক দেশের কাছে নিজস্ব পাওয়ার আছে, আর্মি চলে আসছে, তো এটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে, কারণ কি এটার কোনো ভ্যালু থাকে না, টুথলেস বডি। সো এটা, তো কি হচ্ছে, দ্য ফ্রাস্ট্রেটেড মোস্ট অফ দেম from mandates of the League of Nations and territories taken for the nations defeated at the end of World War II. You will have all now attained self-government or independence, either as a separate nation by joining neighboring independent countries. এখন তাই ওটা বন্ধ হয়ে গেছে। বাট যে ইম্পর্টেন্ট কথা আবার স্টেটিং, the last trust territory was Palau, formerly part of the trust territory of the Pacific Island. এই যে আবার একটা স্ট্যাটিক পয়েন্ট, এই স্ট্যাটিক পয়েন্টটা মনে রাখা, যে লাস্ট ওয়ার কোথায় বলেছে না, প্যাসিফিক ইসল্যান্ডে পালালু, এই যে পালালু। ঠিক আছে, এটা একটা স্ট্যাটিক পয়েন্ট, কোশ্চেন আসতে পারে কিন্তু বলেছি। উই বিকাম মেম্বার স্টেট অফ দ্য ইউনাইটেড নেশন, যেটা 1994 হয়ে গেছে। বাট কোশ্চেন মনে রাখা, পালালু লাস্ট ওয়ার। আর ট্রাস্টেন্সি কাউন্সিল সাসপেন্ডেড its operation on এই যে বললাম on 1994, although under the UN charter it continued to exist on paper, but its future role in existence remain uncertain. স্বাভাবিক না, এটা এখন বন্ধ হয়ে গেছে, তো এটার কোনো কাজ নেই, টুথলেস বলি, তারপরে হয়তো এটাকে ফর্মুলেট করে বলে দেওয়া ব্যাস থাক, হয়ে গেছে এই কাজ। সো নেক্সট হচ্ছে, এই যে এতগুলো তোমাকে বললাম, এখান থেকে যে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন স্ট্যাটিক যেগুলো বলেছে সেগুলো মনে রাখবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
যে ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে না, বিজয়া লক্ষ্মী পন্ডিত। বহুবার কোশ্চেন আছে, ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য 18th season of the United Nations General Assembly. Most of the important data আছে, he was the first woman to head the organ and she was an Indian diplomat and politician. কেন ইম্পর্টেন্ট, আমি তিনি ইন্ডিয়ান ছিলেন, এর নাম না বিজয়া লক্ষ্মী পন্ডিত। ক্লিয়ার? বিজয়া লক্ষ্মী পন্ডিত। ক্লিয়ার? আর হচ্ছে হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর টু ইউএন পিসকিপিং মিশন, মানে টাকা করে আর্মি বেশি পাঠায় পিসকিপিং। দেখো এই যে প্রথমে হচ্ছে যে countries are contribute total এতদিন transforming peacekeeping operation with Bangladesh leading the tally. Choice আছে India, Nepal, Rwanda, Pakistan. But India is the largest troop contributor. Troop contributor কে না India. আবার static point. India is the largest troop contributor of UN peacekeeping in cumulative terms and deployed more than 25,000 personnel. বুঝতে পারছি, ইন্ডিয়া সবচেয়ে বেশি ট্রুপ পাঠায়। বাট ওই যে বলছে যে কন্টিনিউস টু কন্ট্রিবিউট টোটাল এত যে পার্সোনাল থেকে পাঠায়, বাট ট্রুপসের দিক থেকে এখন ইন্ডিয়া অনেকটা এগিয়ে গেছে। মেনলি দেখো ওয়েস্ট এশিয়া, যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান মেনলি এশিয়ার থেকে পাঠাচ্ছে, রাউন্ডে একটা আফ্রিকা, বাকি সব কিন্তু এশিয়া থেকে যাচ্ছে। যে ওই যে বললাম ব্লু হেলমেট পিসকিং মিশন। ক্লিয়ার? এই যে কোশ্চেন গুলো বললাম, যে যে স্ট্যাটিক পয়েন্ট গুলো বললাম, লাস্টে যে দুটো কোশ্চেন বললাম খুবই ইম্পর্টেন্ট, আপকামিং এক্সামের জন্য প্রত্যেকটা জিনিস লিখে নেবে। হয়তো আমি মাঝে মাঝে একটু স্পিড করে দিয়েছি, একটু ভাই আস্তে করে নিও, সরি সেই জন্য। ওই জায়গাগুলো একটু দেখে নিও, স্ট্যাটিক পয়েন্ট গুলো লিখে নিও। এবং আপকামিং এক্সামের জন্য আজ যে সমস্ত ইম্পর্টেন্ট সেই কোশ্চেন গুলো আমি প্রত্যেক দিয়ে আনবো রিলসের মাধ্যমে। ফলো করে নাও, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।